আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইউরেসিস অ্যান্ড ডাইউরেটিক্স। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইউরেসিস। তো ডাইউরেসিস কি? ডাইউরেসিস হচ্ছে এক্সেসিভ ইউরিনারি আউটফ্লো। আমার যদি ইচ্ছামতো বা অনেক পরিমাণ বা এক্সেসিভ ইউরিনারি আউটফ্লো বা হচ্ছে ইউরিন প্রোডাকশন হয় এবং ইউরিন যদি আমার বডি থেকে বের হয়, বলা হয় যে তাকে মোর দ্যান 3 লিটার এ ডে, তখন হচ্ছে এটাকে আমরা বলবো ডাইউরেসিস। এখন ডাইউরেসিস 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে অসমোটিক ডাইউরেসিস, তারপরে হচ্ছে প্রেশার ডাইউরেসিস, তারপরে হচ্ছে ওয়াটার ডাইউরেসিস। তো এখন আমরা যদি আলোচনা করি অসমোটিক ডাইউরেসিস কিভাবে হয়। তো এটা যদি আমার নেফ্রন হয়, তো এই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এইটা ডিসেন্ডিং লিম্ব, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বের পরে থিক অ্যাসেন্ডিং লিম্ব, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দেন হচ্ছে আমার কালেক্টিং ডাক্ট। তো এখন অসমোটিক ডাইউরেসিসে কী হবে? অসমোটিক ডাইউরেসিস হচ্ছে আমার এই নেফ্রনের মধ্যে টিউবুলার ফ্লুইডে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বাইরে যেতে পারে। তো এখানে এটা হইতে পারে গ্লুকোজ, অথবা যদি আমি বলি ম্যানিটল, এটা এক্সোজেনাস সাবস্টেন্স। তো এই সব সাবস্টেন্স দেওয়ার ফলেও আমরা জানি যে অসমোটিক্যালি অ্যাক্টিভেট সাবস্টেন্সগুলো ওয়াটার অ্যাট্রাকশন করে বা পানি নিজের কাছে টেনে নেয়। তো এই কারণে আমার আলটিমেটলি ইউরিনারি আউটফ্লোতে প্রচুর পরিমাণে পানি যাবে এবং ডাইউরেসিস হবে। তারপরে দ্বিতীয় যে ডাইউরেসিস হতে পারে সেটা হচ্ছে প্রেশার ডাইউরেসিস। তো প্রেশার ডাইউরেসিস কীভাবে হয়? তো সাধারণত আমরা জানি যে আমাদের হচ্ছে এই এই নেফ্রনের বা গ্লোমেরুলাসের এখানে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল, তারপরে হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল থাকে। তো এখানে যদি আমরা জানি যে ব্লাড প্রেশার যখন বাড়ে তখন আসলে জিএফআর এর লেভেল বেড়ে যায়। তো ব্লাড প্রেশার বাড়লে জিএফআর বাড়ে, ব্লাড প্রেশার বাড়লে জিএফআর বাড়ে। তো জিএফআর যখন বাড়ে তখন এক্সেসিভ ইউরিনারি আউটফ্লো হয় এবং এটা হচ্ছে প্রেশার ডাইউরেসিসের উদাহরণ। আর অসমোটিক ডাইউরেসিসের একটা কথা, অসমোটিক ডাইউরেসিস হচ্ছে সাধারণত ম্যানিটাল ইনফেকশনের পাশাপাশি যেহেতু গ্লুকোজ বাড়তেছে, তো ডায়াবেটিস মেলিটাসে হচ্ছে আমার অসমোটিক ডাইউরেসিস হয়। তারপরে সবার লাস্টে আসি ওয়াটার ডাইউরেসিস। তো ওয়াটার ডাইউরেসিস নাম শুনলেই বোঝা যায় আসলে এক্সেসিভ ওয়াটার ইনটেক থেকে হচ্ছে ওয়াটার ডাইউরেসিস হয়ে থাকে। তো ওয়াটার ইনটেক যখন আমাদের এক্সেসিভ হবে তো তখন হচ্ছে আমাদের জিএফআরও বেড়ে যাবে এবং আলটিমেটলি আমাদের ওয়াটার ডাইউরেসিস হবে। এছাড়া ওয়াটার ডাইউরেসিসের আরেকটা উদাহরণ হতে পারে ডায়াবেটিস ইনসিপিটাস। তো ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে কি হয়? আমার হচ্ছে নর্মালি এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে এডিএইচ আমার হচ্ছে এই ওয়াটার চ্যানেল তৈরি করে এবং হচ্ছে ওয়াটার রিটেনশন করে। এখন ডায়াবেটিস ইনসিপিটাসের সময় এডিএস কাজ করা বন্ধ করে দেয় এবং ওয়াটার চ্যানেল তৈরি হচ্ছে না এবং ওয়াটার রিটেনশনও কম হয়ে যায় এবং আলটিমেটলি আমার এখানে ডাইউরেসিস হয়। তো এইভাবেই 3 ধরনের ডাইউরেসিস হতে পারে। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইউরেটিক্স। হ্যাঁ, ডাইউরেটিক্স। তো ডাইউরেটিক্স কি? এগুলো হচ্ছে আমাদের এমন কোনো সাবস্টেন্স যা হচ্ছে ডাইউরেসিস হতে সাহায্য করবে। সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ড্রাগ হিসাবে ব্যবহৃত হয়। তো প্রথম যে ডাইউরেটিক্সটা আছে সেটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। তো এটা বোঝার আগে কার্বনিক অ্যানহাইড্রেস কীভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝে আসতে হবে। তো নর্মালি আমরা জানি যদি আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল হয়, এটা যদি আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল হয় আর এটা যদি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের কোনো সেল হয়, তো আমরা জানি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হচ্ছে হাইড্রোজেন সিক্রিশন হয় এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। কীভাবে হয়? সাধারণত আমরা জানি যে আমাদের সার্কুলেশন থেকে জিএফআর মানে আমাদের সার্কুলেশন থেকে ফিল্ট্রেটের মধ্যে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে বাইকার্বনেট থাকে SiO3- এবং আমাদের এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে এখানে হাইড্রোজেন সিক্রেশন হয় এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। এখন এই হাইড্রোজেন এবং এই বাইকার্বনেট এরা একসাথে মিলে তৈরি করে হচ্ছে H2CO3 বা বাইকার্বনিক অ্যাসিড। এই বাইকার্বনিক অ্যাসিড পরে কার্বনিক অ্যানহাইড্রেস এই এনজাইমের সাহায্যে ডিসোসিয়েট হয়ে H2O এবং CO2 বা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড আমার এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের সেলের মধ্যে ঢুকবে এবং এই সেলের মধ্যে আবার সেই পানির সাথে বিক্রিয়া করে আমার তৈরি করবে হচ্ছে বাইকার্বনেট H2CO3 এবং এই H2CO3 আবার ডিসোসিয়েট হয়ে H+ এবং HCO3- এটা কনভার্ট হবে। এই H+ হচ্ছে আবার সিক্রিট হবে আর এই HCO3- এটা হচ্ছে আমার রিঅ্যাবজর্ব হয়ে যাবে সার্কুলেশনে। তো এটা হচ্ছে ওভারঅল মেকানিজম। তো এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম কোথায় কোথায় লাগে? আমার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেস লাগে, এই পাশেও কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেস লাগে। তো এখন আমরা যদি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিই, তো কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের মধ্যে আছে কি? অ্যাসিটোজোলামাইড। তো এরা দিলে কি হবে? এটা দিলে সাধারণত কার্বনিক অ্যানহাইড্রেস কাজ করা বন্ধ করে দেবে।
তো কার্বনিক অ্যানহাইড্রেস যখন কাজ করা বন্ধ করে দিবে তো তখন আসলে রিয়াকশন ব্যাকফ্লো হবে, ঠিক আছে। রিয়াকশন ব্যাকফ্লো মানে আমার হচ্ছে এই সাধারণত এই যে এই কি বলে সাধারণত এই পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যে আমার H2CO3 বা হচ্ছে বাইকার্বনেট বা H2CO3 অ্যাসিড উৎপন্ন করে, এটা হচ্ছে হবে না। এবং এটা যখন হবে না, আমরা জানি যে লাসাতেলিয়ান নীতি হিসাবে যদি আমার এই মানে রিয়াকশন ব্যাকফ্লো করতে থাকে তখন পিছনের দিকে চলতে থাকবে রিয়াকশন, এবং আলটিমেটলি আমার হচ্ছে এখানে H2CO3 উৎপন্ন হবে, এবং এই রিয়াকশনটা আরও ব্যাকফ্লো করে আমার হচ্ছে আবার সেই H+ এবং HCO3- এটাতেই মানে রিয়াকশনটা থেকে যাবে। এবং H+ যখন এক্সেসিভ হবে তখন আসলে ওইভাবে সোডিয়াম রিঅ্যাবজর্পশন এখান থেকে করা সম্ভব হবে না, কারণ হচ্ছে আমার এই জায়গায় মানে প্রোটন সিক্রেশনও বন্ধ হয়ে যাবে, এবং আলটিমেটলি আমার এই বাইকার্বনেটও এখানে রয়ে যাবে। এবং এই আলটিমেটলি আমরা দেখব যেহেতু আমার সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে না এবং আমার বাইকার্বনেট এটাও রিঅ্যাবজর্পশন হচ্ছে না, এবং এই দুটো যখন রয়ে যাবে, এই দুটো তো অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তো এটা আলটিমেটলি আমার ডায়োরেসিসে হেল্প করবে, ঠিক আছে। তো দ্বিতীয় যে ডায়োরেসিস আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের লুপ ডায়োরেটিক্স, অথবা এটাকে লেসিক্সও বলে। এবং এই ডায়োরেটিক্সের মধ্যে উদাহরণ হচ্ছে ফিউরোসোমাইট। তো এখন আমরা জানি যে আমাদের অ্যাসেন্ডিং লিম্বে আমরা অ্যাসেন্ডিং লিম্ব যদি দেখি, এবং এখানে সেল আছে, তো এই সেলের এই পাশে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। তো আর এই পাশে একটা বিখ্যাত চ্যানেল আছে, যে চ্যানেলটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। তো সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল, এবং আলটিমেটলি আমার এই ফুরোসোমাইট এই চ্যানেলটাকে হচ্ছে বন্ধ করে দেয়। এবং এই চ্যানেলটা যখন বন্ধ হবে তখন আমার সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরিন রিঅ্যাবজর্পশন হ্যাম্পার্ড হবে, এবং আলটিমেটলি আমার ডায়োরেসিস হবে, কারণ সোডিয়াম পটাশিয়াম এরা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে এরা হচ্ছে পানিকে নিজের দিকে টেনে নেয়। তো যেখানে থাকবে তারা পানি থাকবে সেখানে, তো আলটিমেটলি পানি ওই দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এটাও এক ধরনের ডায়োরেসিসের উদাহরণ। এবং এখানে আরেকটা কথা আছে যে অ্যাসেন্ডিং লিম্বে যখন হচ্ছে আমার পটাশিয়াম রিঅ্যাবজর্ব হবে, এবং কিছু পটাশিয়াম রিঅ্যাবজর্ব হওয়ার পরে আবার লিক চ্যানেল দিয়ে আমার অ্যাসেন্ডিং লিম্বে চলে আসবে, এবং অ্যাসেন্ডিং লিম্বে যখন চলে আসবে এই পটাশিয়াম হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বের এই ইনার লুমিনাল সারফেসে একটা পজিটিভ চার্জের বলয় সৃষ্টি করবে এই পটাশিয়াম, এবং এই পজিটিভ চার্জের বলয় সৃষ্টি করার কারণে প্যারাসেলুলার রুটে মানে দুই সেলের মাঝখান দিয়ে আমার হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা হচ্ছে রিঅ্যাবজর্ব হবে। তো এখন আমরা যদি লেসিক্স বা লুপ ডায়োরেটিক্স ইউজ করি তখন আসলে এই পটাশিয়াম যেহেতু এখানে আমার বলয় সৃষ্টি করতে পারতেছে না, কারণ পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হ্যাম্পার হচ্ছে, এবং আলটিমেটলি পটাশিয়াম সিক্রেশনটাও হ্যাম্পার হবে, এবং এই কারণে তখন আসলে এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্যারাসেলুলার রুটে রিঅ্যাবজর্পশনটাও আলটিমেটলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল লুপ ডায়োরেটিক্স নিয়ে কথা। তো 3 নাম্বার যে ডায়োরেটিক্সটা বলবো সেটা হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। তো থায়াজাইড কীভাবে কাজ করে আমরা জানি যে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যদি এটা হয় তো এখানে হচ্ছে আমাদের সেল আছে, তো এখানে একটা চ্যানেল পাওয়া যায় যেটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড চ্যানেল। তো সোডিয়াম দেন হচ্ছে ক্লোরিন, এই দুটো হচ্ছে রিঅ্যাবজর্ব হয় এখান থেকে। তো এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম এবং ক্লোরিন এটা হচ্ছে আমাদের রিঅ্যাবজর্ব হয়, এবং আমরা যদি থায়াজাইড ইউজ করি তখন এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, এবং আলটিমেটলি যেহেতু সোডিয়াম আর ক্লোরিন এখানে রিঅ্যাবজর্ব হতে পারতেছে না, তো সোডিয়াম আর ক্লোরিন এখানে রয়ে যাবে, এবং আলটিমেটলি ডায়োরেসিস অকার, কারণ আমরা জানি যে সোডিয়াম ওয়াটার ফলো সোডিয়াম। তো এবার এখানে একটা কাহিনী আছে, ওই জায়গায় দেখলাম যে আমরা যদি লুপ ডায়োরেটিক্স ইউজ করি তো আলটিমেটলি আমাদের হচ্ছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এটা ইউরিনারি আউটফ্লো হবে, এবং হচ্ছে এরা ইউরিনে পাস করবে। বাট থায়াজাইড ইউজ করলে কিন্তু এখানে উল্টা কাহিনী করবে। থায়াজাইড ইউজ করলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এটা হচ্ছে আরও রিঅ্যাবজর্পশনের লেভেল বেড়ে যাবে। এখন কেন বেড়ে যাবে? আমরা যদি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের আমরা যদি এপিকাল মেমব্রেনটা দেখি, বেজোল্যাটারাল মেমব্রেনটা দেখি, তো এখানে দেখা যায় যে আমাদের আছে ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম এটিপিএসএস মানে এটিপির সাহায্যে ক্যালসিয়াম চ্যানেল, এবং আছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট মানে সোডিয়াম ঢুকবে আর ক্যালসিয়াম বের হবে। তো এইটা এক ধরনের চ্যানেল আছে। আরেকটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, ঠিক আছে, এটা তো সব জায়গায় থাকে। তো সোডিয়াম 2 পটাশিয়াম এই চ্যানেলটা আছে। তো এখন আমরা যদি সোডিয়াম এবং ক্লোরিন মানে আমরা থায়াজাইডের মাধ্যমে বন্ধ করে দিই, তো আলটিমেটলি সেলের মধ্যে সোডিয়ামের লেভেল কমে যাবে, ঠিক আছে। তো সোডিয়ামের লেভেল যখন কমে যাবে, এখন আমার সোডিয়াম পটাশিয়াম চ্যানেল বা সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা অল টাইম চালায় রাখতে হবে, মানে সেলের কাজের
নর্মাল অবস্থা বজায় রাখার জন্য সোডিয়াম পটাশিয়াম মানে চ্যানেল বা সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ করা মুখ্য, মানে এটা করতেই হবে। এখন সোডিয়ামের যোগান তো আমার দিতে হবে সেলের মধ্যে, তো তখন সোডিয়াম সেলের মধ্যে কীভাবে আসবে? তখন সোডিয়াম হচ্ছে এই যে সোডিয়াম ক্যালসিয়াম অ্যান্টিপোটার, এই পথে হচ্ছে সেলের মধ্যে সোডিয়াম ঢুকবে, এবং এই কারণেই তখন এই চ্যানেলটা যখন হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, তো আলটিমেটলি আমার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়বে। তো আমরা দেখলাম যে আসলে থায়াজাইড ইউজ করলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ে, এবং আমাদের লুপ ডায়োরেটিক্স বা লেসিক্স এটা ইউজ করলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কমে। এবং এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসিকুয়েন্স বা রেজাল্টে আমরা যাইতে পারি, সেটা হচ্ছে থায়াজাইড ইউজ যখন করব তখন যেহেতু আমার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়তেছে, তো ইউরিনারি ক্যালসিয়াম উইল ডিক্রিজ। এখন ইউরিনারি ক্যালসিয়াম যখন কমে, তো যে সকল পেশেন্টদের হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার ক্যালসিউরিয়া আছে, মানে ইউরিনারি রুটে মানে এক্সেসিভ ক্যালসিয়াম আউটফ্লো হয়, তাদেরকে যদি আমরা থায়াজাইড দিই, তো এটা আসলে তাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং কিডনি স্টোন ফর্ম করার, ক্যালসিয়াম স্টোন ফর্ম করার পসিবিলিটি এখান থেকে কমে যায়। 4 নম্বরের যে ডায়োরেটিক্স সেটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ডায়োরেটিক্স, ঠিক আছে? তো নর্মালি কী হয়, এটা যদি ডিস্টাল কনভলিউটেড টিউবুল হয়, তো এখানে সেল আছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের প্রিন্সিপাল সেল, এটা হচ্ছে পি সেল বা প্রিন্সিপাল সেল। তো প্রিন্সিপাল সেলে কি হয়? প্রিন্সিপাল সেলে হচ্ছে আমাদের এই অ্যালডোস্টেরন এসে কাজ করে। অ্যালডোস্টেরন হচ্ছে সেলের, যেহেতু এটা একটা স্টেরয়েড হরমোন, তো এটা সেলের ভিতরেই কাজ করবে, সেলের নিউক্লিয়াসের ভিতর চলে যাবে। তো এই যে হচ্ছে নিউক্লিয়াসের ভিতর এই হচ্ছে নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সে যে হচ্ছে অ্যালডোস্টেরন বাইন্ড করবে। তো অ্যালডোস্টেরন যখন নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সে যে বাইন্ড করবে, তখন আসলে এটা ডিএনএকে অ্যাক্টিভেট করবে এবং ডিএনএকে ট্রান্সক্রিপশন করবে, এবং ডিএনএ থেকে এমআরএনএ প্রডিউস করবে। এমআরএনএ সাইটোপ্লাজমে আসবে, এবং এই এমআরএনএ সার্টেন প্রোটিনকে ট্রান্সলেট করবে এবং প্রোটিন তৈরি করবে। তো প্রোটিন যখন তৈরি করবে, এই প্রোটিন এসে আমাদের আসলে মূলত এরা সোডিয়াম চ্যানেল হিসাবে কাজ করে, এবং এরা সোডিয়াম চ্যানেল তৈরি করবে, এন্ডোথেলিয়াম সোডিয়াম চ্যানেল বা ইন্যাক এন্ডোথেলিয়াম সোডিয়াম চ্যানেল তৈরি করবে, এবং এই চ্যানেলের মাধ্যমে তখন আসলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, এবং সোডিয়ামের সাথে ওয়াটারও রিঅ্যাবজর্পশন হবে। তো এখন আমরা যদি কী করি, আমরা যদি এই অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে দিই, অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট ইউজ করি, এখানে অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট আছে এটা স্পাইরানোল্যাকটোন। তো স্পাইরানোল্যাকটোন আমরা যখন ইউজ করি, তখন আসলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা বন্ধ হয়ে যাবে, এবং আলটিমেটলি ইউরিনারি রুটে এক্সেসিভ সোডিয়াম আউটফ্লো হবে, এবং আমাদের ডায়োরেসিস হবে। তারপরে আমরা আরেকভাবে ডায়োরেসিস করতে পারি এখানে, সেটা হচ্ছে আমরা যদি এই ইনাক চ্যানেল বা হচ্ছে অ্যালডোস্টেরনকে বন্ধ না করে আমরা যদি ইনাক চ্যানেলকে বন্ধ করে দিই, তখন আসলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হ্যাম্পেয়ার্ড হবে এবং আলটিমেটলি ডায়োরেসিস হবে। তো এখানে ডায়োরেটিক্স পদার্থটার নাম হবে হচ্ছে অ্যামাইলোরাইট। তো এখন এই হচ্ছে ডায়োরেটিক্সের ওভারঅল আলোচনা। তো এখন স্পাইরানোল্যাকটোন এবং অ্যামাইলোরাইট এই দুটাকে বলা হয় পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স। কেন বলা হয়? তো নর্মালি আমরা যখন এখানে যদি একটু দেখি ভালো করে, তো সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, এবং যখনই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, তখনই আমার পটাশিয়াম এখান থেকে এক্সক্রিশন হয়। তো আমরা দেখতেছি যত বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, তত বেশি পটাশিয়াম এক্সক্রিশন হবে। এখন আমরা যদি স্পাইরানোল্যাকটোন অথবা অ্যামাইলোরাইট, তো এই দুইটা যখন ইউজ করব, তো আলটিমেটলি আমরা করছি কি, আমরা হচ্ছে সোডিয়াম ইউরিনারি রুটে পাস করছি, আমরা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছি না। তো যখন আমরা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছি না, তখন কি আমাদের পটাশিয়ামও সিক্রেশন হবে না, এই চ্যানেল বন্ধ। তো পটাশিয়ামও যখন সিক্রেশন হবে না, তো তখন কি হবে? তখন হচ্ছে পটাশিয়াম সেলের ভিতরেই থাকবে, এবং পটাশিয়াম ইউরিনারি আউটফ্লোতে বা এক্সক্রিট হবে না, পটাশিয়াম লুজ হবে না। এই কারণে এটাকে বলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স। আর আগের যে ডায়োরেটিক্সগুলো বলছিলাম, এর মধ্যে ম্যাক্সিমামই পটাশিয়ামকে হচ্ছে লুজ করে, এবং এটা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স না, পটাশিয়াম লুজিং ডায়োরেটিক্স হিসেবে কাজ করে, যেমন থায়াজাইড। তারপরে 5 নাম্বার যে ডায়োরেটিক্সটা আমরা কথা বলতে পারি, এটা ডায়োরেটিক বলতে অসমোটিক ডায়োরেটিক্সের মতো, এটা হচ্ছে ম্যানিটল ইনফিউশন। আমরা যদি আমাদের ব্রেন দেখি, এটা যদি আমাদের ব্রেন হয়, তো ধরলাম যে একটা পেশেন্টের হচ্ছে সেরিব্রাল ইডেমা হয়েছে, মানে ব্রেনের টিস্যুর মধ্যে ইন্টারস্টিশিয়াল স্পেসে পানি জমছে। তো এখন আমরা করব কি, আমরা হচ্ছে পেশেন্টকে ম্যানিটল ইনফিউশন দেবো ইন্টারভেনাসলি। তো ইন্টারভেনাসলি যখন ম্যানিটল ইনফিউশন দেবো, তো তখন আসলে আমাদের সেরিব্রাল ভেসেল বা হচ্ছে ব্রেইনের যে সেরিব্রাল আর্টারি আছে, তখন ওই জায়গায় ম্যানিটল চলে যাবে। এখন আমরা জানি যে ম্যানিটল হচ্ছে একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তো এরা কী করবে, এই সেরিব্রাল স্পেস থেকে, সেরিব্রাল টিস্যু থেকে আমাদের হচ্ছে ওয়াটারগুলো নিয়ে আসবে, এবং এই ওয়াটার আলটিমেটলি আমাদের ইউরিনারি রুটে পাস করবে।
তো এভাবে হচ্ছে আমরা সেরিব্রাল এডিমা থেকে আমরা বাঁচার জন্য বা হচ্ছে পেশেন্টকে রক্ষা করার জন্য আমরা ম্যানিটাল ইনফিউশনটা ইউজ করতে পারি। তো দ্যাটস অল ফর ডায়ুরেটিক্স। থ্যাংক ইউ।